এখানে আন্ধারকোটা আছে আর কি? হ্যাঁ, আন্ধারকোটা তো আছে। কোথায় এটা দেখান? এই সামনে এই যে দিকে। চলুন দেখি। সেইখানে কি করতো আপনাদের কোনো জানা আছে, কোনো ধারণা আছে? ওইখানে আমরা ছোটবেলা থেকেই শুনছি যে ওই মানুষজন যারা বেয়াদবি করতো অথবা যাদের কঠিন সাজা লাগতো তাকে ওইটার ভিতরে ফালাই দিত আর কি? জ্যান্ত ফেলাই দিত। ওর ভিতরে সাপ, পোকা, বিচ্ছু এইসব আছে আর কি। হ্যাঁ, আর এটার ভিতরে যে বলে লাইটে কোনো কাজ করে না, আপনার কোনো কাজই করবে না লাইটে। কোথায় এখানে? হ্যাঁ, এই যে এটা নিচ দিয়ে ভিতরে। আর নিচে বিশাল এক তালা ঝুলাইট আছে। ওই তালার ওই জায়গা শুনছি যে বিশাল একটা সাপ আছে। সাপ আছে? হ্যাঁ, ওইটা। প্রত্যেক রাজা জমিদারদের বিশাল সাম্রাজ্যে লুকিয়ে থাকে অতীতের অসংখ্য রহস্য। তেওতা জমিদার বাড়ির রাজপ্রাসাদগুলোর নিচে যেন লুকিয়ে আছে বহু গোপন কক্ষ। এটা জেলখানা ছিল? জেলখানা ছিল। রাজা গো যদি বিপদ করতো, তারা কিছু যদি চাইতো দিত না, কাগজ নাই, এখানে আটকে রাখতো। এখানে আটকে রাখতো। আর যদি শাস্তি প্রদান করতে হতো তাহলে ওই যে অন্ধকূপগুলোতে দিয়ে ফালাই দিত। ফালাই দিত। অথবা বিশালকায় রাজপ্রাসাদের ছাদে উঠেই হঠাৎ ঝড়ের আগমন। হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল। জমিদার বাড়ির ছাদে ওঠার সাথে সাথে প্রচুর ধুলা। এই যে শুরু হয়ে গেল। প্রত্যেক কক্ষ অতীতের গল্প কানে শোনায় ফিসফিস করে। যে প্রাচীরগুলো, সেই প্রাচীরে কত সুন্দর নকশা এখনো রয়ে গেছে। কবি কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর প্রেমের স্মৃতি বহন করে এই বাড়িটি। জমিদার পঞ্চানন সেনের প্রায় ৩০০ বছরের পুরনো এই জমিদার বাড়িতে প্রবেশ করলেই যেন হারিয়ে যাবেন অতীতের গোলকধাঁধায়। এখন আছি মানিকগঞ্জ শহরে। সকাল সকাল বেরিয়ে পড়লাম আরেকটি ইতিহাসের খোঁজে। বাসে করে রওনা দিলাম মানিকগঞ্জের শিবালয় উপজেলার দিকে। মানিকগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে ছোট বড় অনেক নদী। আজকে যেখানে যাচ্ছি সেখানেও রয়েছে যমুনা নদী। বলে রাখি, আজকের গন্তব্য হচ্ছে ঐতিহাসিক তেওতা জমিদার বাড়িটি। তো ভিউয়ার্স, আমি আসছি আরিচা ঘাটে। এখান থেকে এই পদ্মা এবং যমুনা দুটি নদী খুবই সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। দেখুন, এই সামনে থেকে অনেক লঞ্চ, ট্রলার, ছোট ছোট নৌকা যাতায়াত করছে এপার ওপার। সামনে হচ্ছে ফেরিঘাট। এই যে এটি হচ্ছে সামনে ফেরিঘাট। তেওতা জমিদার বাড়ি যাওয়ার পথে এই জায়গাটি আমি দেখলাম, তাই ভাবলাম যে এখানে একটু ঘুরে যাই। এটা যমুনা, ওটা পদ্মা। তো ভিউয়ার্স, এই যে নদীটা দেখছেন এটা হচ্ছে যমুনা এবং ওই পাশে হচ্ছে পদ্মা। বাতাস বইছে যে এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না। দেখুন বাতাসের বেগ কত, এবং সামনের দৃশ্য অসাধারণ। নদীর কাছে আসলেই নদী কেন জানি কাছে টানে। গোসল করতে মন চাচ্ছে পানিগুলো দেখে। কি অসাধারণ দৃশ্য। এই যে একটি বড় ট্রলার চলে যাচ্ছে সামনের দিকে। আরিচা ঘাট দেখে যমুনা নদীর অসাধারণ দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি তেওতা গ্রামের দিকে। ইতিহাসে আছে পঞ্চানন সেন নামে এক ব্যক্তি 7.38 একর জমির উপর 1700 শতকে এই প্রাসাদ নির্মাণ করেছিলেন। তেওতা জমিদার বাড়ির সামনে 1858 সালে প্রতিষ্ঠিত 75 ফুট উচ্চতার নবরত্ন মন্দিরটি এখনও অক্ষত রয়ে গেছে। জনশ্রুতি আছে পঞ্চানন সেন একসময় খুবই দরিদ্র ছিলেন। পরবর্তীতে দিনাজপুর অঞ্চলে তিনি তামাক উৎপাদন করে প্রচুর ধন সম্পত্তির মালিক হন। পরে এই প্রাসাদটি নির্মাণ করেন।
পরবর্তীতে এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন জয়শঙ্কর এবং হেমশঙ্কর নামে দুইজন ব্যক্তি। তেহতা জমিদার বাড়ির প্রধান ভবনের উত্তরের ভবনগুলোকে হেমশঙ্কর এস্টেট এবং দক্ষিণের ভবনগুলোকে জয়শঙ্কর এস্টেট নিয়েছিলেন। প্রতিটি এস্টেটের সামনে নাট মন্দির অবস্থিত। পূর্ব দিকের লাল দিঘির বাড়িটি জমিদারদের অন্দরমহল হিসেবে ব্যবহৃত হতো। তেওতা জমিদারির আওতাভুক্ত ছিল ঢাকা, ফরিদপুর, পাবনা এবং দিনাজপুর সহ রংপুর ও ভারতের বর্ধমানের কিছু অংশ নিয়ে বিস্তৃত অঞ্চল। 1914 সালে এই পরিবারের শুধুমাত্র দিনাজপুরের সম্পত্তির মূল্য ছিল 11 লাখ টাকারও অধিক। এই এস্টেটের ব্যবস্থাপনা দক্ষ ও শিক্ষিত কর্মচারী কর্তৃক পরিচালিত হতো এবং সরকারকে 60,000-এর বেশি টাকার কর প্রদান করত। নির্মাণশৈলী এবং কৌশলগত দিক থেকে তেওতা জমিদারের অপূর্ব ভবনটিতে মুঘল ও ইউরোপীয় স্থাপত্যের এক চমৎকার মিশ্রণ প্রতিফলিত হয়। এই জমিদার বাড়িতেই বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা দেবীর স্মৃতিচিহ্ন রয়েছে। এই প্রাসাদেই কবি নজরুল প্রমীলা দেবীর প্রেমে পড়েন ও লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। কথিত আছে বিদ্রোহ কবি তার সাহিত্য ভাণ্ডার পরিপূর্ণ করতে এবং প্রচারের স্বার্থে তেওতা জমিদার বাড়ির ব্যারিস্টার কিরণ শঙ্কর রায়ের বাড়িতে একাধিকবার যাতায়াত করেছেন। কবি নজরুলের সাহিত্য চর্চার প্রেরণা এবং উৎস কবির সহধর্মিণী আশালতা সেনগুপ্ত বা প্রমীলা দেবী। তেওতা জমিদার বাড়ির পাশেই ছিল প্রমীলা দেবীর পিতার বাড়ি। 1924 সালে কবি কাজী নজরুল ইসলাম ও আশালতার বিয়ে হয়েছিল। তেওতা জমিদার বাড়ির এই রাজকীয় প্রাসাদগুলো যেন অতীতের অনেক গল্প ব্যক্ত করছে। শুনেছি এই জমিদার বাড়ির দক্ষিণ পাশে একটি চোরা কুঠুরি বা অন্ধকূপ রয়েছে, যেগুলোকে নিয়ে রয়েছে অনেক রহস্য, অনেক ঘটনা। তো ভিউয়ার্স, আমি এখন অবস্থান করছি তেওতা জমিদার বাড়ির এই যে রাজপ্রাসাদগুলো দেখছেন, সেই রাজপ্রাসাদের আঙিনাতে। এই জমিদার বাড়িটি অনেক ইতিহাসের সাক্ষী। বিশেষ করে কবি কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা দেবীর প্রেমের স্মৃতি বহন করে এই জমিদার বাড়িটি। এবং এই রাজপ্রাসাদগুলো দেখুন, এখনও চিৎকার করে অতীতের স্মৃতি ব্যক্ত করার চেষ্টা করছে। এর উপরে একটি দোতলা আছে, সেই দোতলায় এখনও সেই কক্ষগুলো যেন অনেক স্মৃতি বয়ে বেড়াচ্ছে। প্রত্যেকটি কক্ষ দেখুন এখনও মজবুত অবস্থায় টিকে আছে। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে এই কক্ষগুলোকে এখনও সঠিকভাবে সংরক্ষণ করা সম্ভব। এই যে দেখুন বিশাল একটি কক্ষ, এখানে অনেকগুলো জানালা এবং এই জানালাগুলো দিয়ে প্রতিনিয়ত বাতাস বইছে। আমি এখন এই রাজপ্রাসাদের দোতলায় উঠব। তার আগে আমি আপনাদের এইখানে এই যে একটি ভবন দেখছেন, এই ভবনের উপরে দেখুন বারান্দার যে প্রাচীরগুলো, সেই প্রাচীরে কত সুন্দর নকশা এখনও রয়ে গেছে। এই যে দেখুন, এই নকশাগুলো দেখলে বোঝা যায় সেই সময় এই জমিদার বাড়িটা কতটা জৌলসময় ছিল। এখনও নকশাগুলোর রং এখনও টিকে আছে। ওই যে দেখুন নীল নীল রং দেখা যাচ্ছে। ফুল পাতা অনেক কিছুই তৈরি করা হয়েছিল। অসাধারণ শৈল্পিক কারুকার্যের প্রমাণ হচ্ছে এই নকশাগুলো। পুরো প্রাচীর জুড়েই এই নকশাগুলো দেখা যাচ্ছে। এই যে উপরেও দেখুন, ওখানেও দেখুন নকশা দেখা যাচ্ছে। এবং উপরে লোহার বিম, কাঠের বিম সব এখনও টিকে আছে। এখান থেকে একটি গেট ছিল এবং এই গেটের উপরেও এখানে কিছু কারুকার্য করা হয়েছিল সেই সময়।
এখানে প্রবেশ করলে ছোট কুঠরি ঘরের মতো একটি অংশ দেখা যায়। এপাশেও এই যে ছোট কুঠরি ঘর এবং দোতলায় ওঠার সিঁড়ি এটি। চলুন দোতলায় উঠি। প্রায় 300 বছরের পুরনো এই জমিদার বাড়ির দোতলায় উঠছি এবং অতীতের স্মৃতি চারণ করব। সেই 300 বছরের ইতিহাস কি অবস্থায় আছে এখন। এই যে দেখুন, এই জায়গাটি উপরের যে এই দোতলার এই সিলিংটি ভেঙে পড়েছে, কাঠগুলো পচে যাচ্ছে। মানে 300 বছরের স্মৃতি এখন আস্তে আস্তে ধ্বংসের পথে। এপাশ থেকে এই যে উপরের দোতলার বারান্দাটি, আমি এর যে ছাদটি সেই ছাদে উঠব। তার আগে উপর থেকে দেখিয়ে দিই। দেখুন, সেই সময় জমিদার পরিবারের লোকজন এখানে দাঁড়িয়ে এই আঙিনাটি দেখতেন। তখন কতই না পরিপূর্ণ ছিল সেই আঙিনাটি, কিন্তু এখন একেবারে আস্তে আস্তে বিলীন হতে বসেছে প্রত্যেকটি স্থাপনা। তো বলা হয় 1957 সাল থেকে এই জমিদার বাড়িটি একেবারে অযত্ন অবহেলায় এভাবেই পড়ে আছে। চারপাশে যে দরজা জানালাগুলো ছিল কোনোই কাঠ বা কপাট নেই। সেই সময় হয়তো বা রঙিন গ্লাস ব্যবহার করা হতো এই দরজা জানালাগুলোতে। তো ভিউয়ার্স, এই কক্ষটিতে প্রবেশ করলাম এবং এইখানে খুবই বেহাল অবস্থা। দেখুন, এটি একেবারে এই পাশে হেলে পড়েছে এবং এটা ভেঙে নিচের দিকে ধসে গেছে পুরো জায়গাটি। চারপাশেই ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে, মানে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা এই জায়গাটি। এবং এই যে এখান থেকে দেখাই, আমি আপনাদের উপর থেকে দেখানো যাচ্ছে, এই যে নকশাগুলো দেখুন কি অসাধারণ সেই সময়কার কারুকার্য। এবং অনেক কিছু তৈরি করা হয়েছিল, যার অনেক অংশ খসে পড়ার কারণে সঠিকভাবে বোঝা যাচ্ছে না যে নকশাটা কিসের ছিল। আর এখন এই জমিদার বাড়ির এই ভর দুপুরবেলায় নিস্তব্ধতা দেখুন। এই জমিদার বাড়ির 3 তলায় অর্থাৎ ছাদে উঠি। এই যে পাশে একটি সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। চলুন দেখি 3 তলার অবস্থাটা কেমন। আমি চলে আসছি সেই 3 তলায়। 3 তলাটি দেখে এখনও মনে হচ্ছে অনেকটা মজবুত, এবং অন্যান্য যে জমিদার বাড়ির উপরের ছাদ আমরা দেখি সেই ছাদগুলোর তুলনায় এই তেওতা জমিদার বাড়ির ছাদটি অনেকাংশে মজবুত এবং অক্ষত অবস্থায় আছে। এই যে সিঁড়ি, প্রচুর বাতাস বইছে এখন। ওপাশেও একটি ভবন এবং ওখানেও একটি ছাদ দেখা যায়। ওখানে একটি সিঁড়ি ঘর আছে। এই যে দেখুন, অনেকগুলো ছাদ এই তেওতা জমিদার বাড়ির। এই যে এদিকে আসলে আরেকটি আঙিনা দেখা যায় উপর থেকে। এপাশে যাওয়া হয়নি, যাব। এই যে দেখুন, অনেকগুলো ভবন এবং সব সময় এখানে বাতাস বইতে থাকে, কারণ পাশেই হচ্ছে যমুনা নদী এবং তার পাশে আবার পদ্মা নদী। তো একেবারে নদীর যে ঘাট, সেই ঘাটের পাশেই এই জমিদার বাড়িটি। তাই এখানকার পরিবেশ অতুলনীয়। এই ছাদের এই ধ্বংসাবশেষগুলো আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। প্রত্যেকটি জায়গায় এরকম ভেঙে গেছে। সেই জায়গাগুলো একেবারে ঝুঁকিপূর্ণ, সেখানে যাওয়াটাও একেবারে মৃত্যু ঝুঁকির সমান। এখানে আগে একটা প্রাচীর ছিল, মানে ছাদের নিরাপত্তার জন্য, সেগুলো ভেঙে গেছে। প্রচুর ধুলা উঠছে। দেখুন, হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল জমিদার বাড়ির ছাদে ওঠার সাথে সাথে। প্রচুর ধুলা। এই যে শুরু হয়ে গেল। হঠাৎ করেই আবহাওয়াটা পরিবর্তন হলো। প্রচুর ধুলা। ওপাশে যাই, চলুন।
সামনে থেকে নবরত্ন মঠটি দেখা যায়। এখানে যে আমি উঠবো সেটাও খুব ভয় করছে, কারণ এই জায়গাটিও হেলে পড়েছে। যদি উঠি তাহলে হয়তো বা ভেঙে যাবে। এই যে এখানে এদিক থেকে অবশ্য উঠা যায়, চলুন একটু দেখি চেষ্টা করে। এই যে দেখুন কি বেহাল অবস্থা চারপাশের, খুবই ভয়ঙ্কর এবং খুবই বিপজ্জনক জায়গা। একটু পা পিছলে গেলেই আপনি পড়ে যাবেন নিচে। ফাটল ধরেছে চারপাশে, তাই হাঁটাচলা করাটা ঠিক হবে না বেশিক্ষণ এই ছাদে। চলুন এ পাশে নেমে যাই। এ পাশের জায়গাটি একটু মজবুত। তো এই ছিল তেহতা জমিদার বাড়ির 3 তলা, এবং এই 3 তলা থেকে এই জমিদার বাড়ির এই আঙিনাটির দৃশ্য দেখুন। সেই সময় কতটাই না জাঁকজমকপূর্ণ ছিল, এখন দেখলে তা অনুমান করা যায়। এখানকার একটি খুবই ভয়ঙ্কর দৃশ্য আপনাদের দেখাই। এই যে ছাদের এই ফাঁপা অংশগুলোর ভেঙে ভেঙে নিচের দিকে পড়েছে। এইখানে যদি কেউ পা দেয় তাহলে নিশ্চিত ভেঙে নিচের দিকে একেবারে ধসে পড়ে যাবে। মানে জায়গাটি এতটাই ঝুঁকিপূর্ণ, আমি কাছে ভুলেও যাচ্ছি না, কারণ গেলেই বিপদ ঘটবে। তো ভিউয়ার্স, আমি এখন এই 3 তলা থেকে নেমে যাচ্ছি এবং আশেপাশের যে বাকি ভবনগুলো সেগুলোতে ঘুরে আসি। চলুন। বলা হয় যে এই জমিদার বাড়িতে মোট 55টি কক্ষ ছিল। এই পুরো মানে যে ভবনগুলো দেখছেন সেই ভবনগুলো মিলিয়ে সিঁড়িগুলো অনেকটা অন্ধকার, সেই জন্য প্রত্যেকটি জায়গায় সেই সময় এরকম ভেন্টিলেটর তৈরি করা হতো যাতে আলো বাতাস পাওয়া যায়। এই যে দেখুন এখানে তৈরি করা হয়েছিল। এই যে আমি নামলাম, এটা হচ্ছে দোতলার অংশ। এখন আমি নেমে গেলাম একেবারে নিচে। ছোটবেলা থেকে শুনছি এরকমই। তো এখানে আন্ধার কোটা আছে আর কি? হ্যাঁ, আন্ধার কোটা তো আছে। কোথায় এটা দেখান? এই সামনে এই যে দিকে। চলুন দেখি সেইখানে কি করতো, আপনাদের কোনো জানা আছে, কোনো ধারণা আছে? ওইখানে আমরা ছোটবেলা থেকে শুনছি যে ওই মানুষজন যারা বেদবি করতো অথবা যাদের কঠিন সাজা লাগতো তাকে ওইটার ভিতরে ফালাই দিত আর কি? জ্যান্ত ফেলাই দিত। ওর ভিতরে সাপ, পোকা, বিচ্ছু এইসব আছে আর কি। হ্যাঁ, এইটা হলোই। আর এটার ভিতরে যে বলে লাইটে কোনো কাজ করে না, আপনার কোনো কাজই করবে না লাইটে। কোথায়? এখানে? হ্যাঁ, এই যে এটা নিচ দিয়ে ভিতরে রাস্তা আটকে আপনারা গেছে, কখনো প্রবেশ করছেন যেতে পারবেন না ভিতরে? না, আমরা প্রবেশ করি নাই, তবে শুনছি অনেকের কাছেই। আটকাই দিছে। এই যে, এই যে underground। ও মানে এই যে এদিক থেকে ঢুকা দিত? হ্যাঁ, এদিক থেকে ঢোকা লাগে আগে underground। মানে ওই দিক থেকে রাস্তা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নিচে রাস্তা এখনো আছে, তো আটকে গেছে। আটকাই দিছি, আটকা ওই যায় নিচে? আটকে গেছে, হ্যাঁ, মাটি নিচে। আর নিচে গেলে লাইট টাইট কাজ করতো না? না, কোনো লাইটে কেউ কাজ ঢোকার করে না। চেষ্টা করছে? না। অনেকে ঢোকার চেষ্টা করছে, ঢুকছে, লাইটে কাজ করে নাই, ওরা বের হয়ে চলে এসে। আর নিচে বিশাল এক তালা ঝুলাইট আছে, ওই তালার ওই জায়গা শুনছি যে বিশাল একটা সাপ আছে। সাপ আছে? হ্যাঁ, ওইটা যে কোনো থেকে রূপ ধারণ আটকে করতে পারে, দেওয়া যে কোনো ধরনের রূপ ধারণ করতে পারে। এদিক থেকে ঢুকে একবারে আন্ডারগ্রাউন্ডে এই দিক দিয়ে যায়, আপনি ওই যে ওইটা বন্ধ ঢুকতে পারবেন। ও মানে ওই পর্যন্ত যাওয়া যায় আর হ্যাঁ, কি? যাওয়া যায়। এটাকে তার এটাকে মন্দিরে আর কি যাইতে যায় নাই, কোনো ভয়ই যায় নাই। তো এটাকে লাইট কাজ করে না। এটাকে বলে কি? আন্ধারকোঠা। আন্ধারকোঠা। হ্যাঁ। আর কোন একটা গোপন কক্ষ বললেন, ওটা কোথায়? গোপন কক্ষ এটার নিচে। ও মানে এটার নিচেই সবকিছু আছে? ইন্দে মানে অনেক দূর দূর। আর এই যে দেখেন না, এই যে খোরাখুরি, হ্যাঁ, এগুলোর ভিতরে সম্পদ ছিল, এগুলা গুপ্তধন? ভেঙে চুরে নিয়ে গেছে বের করে। মানে গুপ্তধন? হ্যাঁ, গুপ্তধন, এই যেগুলো গুপ্তধন ছিল, তাই? এইগুলা এই যে এই দেখাই, এই দেখেন, এই যে দেখেন, এই যে এই দেখেন, এই যে একটা ছিল দেখেন। এখান থেকে গুপ্তধন ভিতরে রাখা ছিল? হ্যাঁ, ভিতরে রাখা ছিল এগুলা গুপ্তধন। এটা কতদিন আগে হয়েছে? এই মাস 7 মানে মাস। পাইছে কি মানুষ কিছু? হ্যাঁ, ভেঙে চুরে নিয়ে গেছে।
এই যে দেখেন, এই যে মালপত্র বাই করছে এগুলা, এই যে দেখেন, এই যে ওই যে এই দেখেন জ্যান্ত প্রমাণ দেখেন, এই আরেকটা, এই দেখেন সব দেখছেন জায়গায় এখানে কি খোঁড়াখুড়ি- আছে, এই দেখছেন এইরকম। এটা সব জায়গায় এরকম খোঁড়াখুড়ির দৃশ্য আছে আর কি। হ্যাঁ হ্যাঁ আছে। এখান দিয়ে ওই যে ওই বিল্ডিং এ যাওয়া যেত ভাই, বুঝছেন না? ও মানে এই ভিতরে ঢুকে? হ্যাঁ, এখানে যদি খুঁজেন না আপনি এই মানে কেটা দরজায় বাড়িব মেন। আচ্ছা আচ্ছা। এটা তো মাটি বইটা বইটা গেছে, বুঝছেন না? নিচে কি আরো অংশ আছে? হ্যাঁ হ্যাঁ, আরো ভিতরে আরো 2 বিল্ডিং Underground. আন্ডারগ্রাউন্ড। এটা আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড একটা রাস্তা ছিল। হ্যাঁ, রাস্তা ছিল। তো এই জায়গাটা করলো কেন? এই জায়গাটা বইটা গেছে বর্ষা, ঘুরে গেছে মাটি ঘুরে। মাটি আর আপনি যে বললেন যে মানুষকে ফেলাই দিত, ওইটা কোন জায়গা? ওইটা ওই যে কুয়ার ওই ভিতরে যেটা ফেলা- দেখাইলেন আপনি, হ্যাঁ, ওটাই আর কি। ওটা কুয়া ফেলা দিত। আর এটা ছিল এদিক থেকে যাওয়া যেত আর কি। মানে কি 2-3 বিল্ডিং ঘোরা যেত নিচ দিয়ে। এটা কি অন্ধকূপ বলে? হ্যাঁ, এটা কি অন্ধকূটা বলে। আপনার তখন ওই সব দিনে তো এই এক রাজা আক্রমণ করতো, তখন ওই যে সব জায়গায় লুকায় থাকতো আর কি, ও, এরকমই মানে শুনছি। এরকম অনেক রহস্য আছে এই বাড়িটাতে হ্যাঁ আর আছে, কি। এখানে অনেক রহস্য আছে, আর অনেক কিছু আছে। এবারের অনেক কি কুয়া বোঝা যায় না, কোন কুয়া কোন জায়গায় আছে বোঝা যায় না। মানে অনেক গোপন পথ আছে, গোপন রাস্তা আছে, অন্ধকূপ আছে। এমন এনে জমিদার বাড়িতে এমন একটা কুয়া আছে, আপনি গাঙ্গের ভিতর ভাড়ান যেত। এখন ও মানে ওই যে হ্যাঁ। যমুনা নদীতে যায় হ্যাঁ, থাকতো, একদম এমন সরাসরি। রাস্তাও আছে। এরকম রাস্তা ছিল, এখন বন্ধ হয়ে গেছে গা ভাই। এখন বন্ধ হয়ে গেছে। আগে কুয়ার ভিতরে সিঁড়িতে নামা যেত, উঠা যেত। আমরা ছোটকালে উঠছি, নামছি, পানি শুয়েছি। এই যে সামনে আপনারাও গেছেন এই না। রাস্তা দিয়ে? না, এই রাস্তা যে যাইনি, পুষ্করির সাথেই। রাস্তা যাইনি ভাই, মানে কি কুয়ার 10 হাত নিচু যাওয়া গেছি, মানে কি সিঁড়ি দিয়ে ওনাদের সামনে। খাবার পানির যে কুয়াটা, ওটা আছে কোনো কিছু? না, সব খালি একটা ভরাটাই। কুয়া আছে, বুঝছেন না? কাজী নজরুল ইসলামের বার ভুবনে, ঠিক আছে, হুম, হুম। ওখানে একটা কুয়া আছে, তাও ময়লা দিয়ে আবর্জন ভরে দিয়ে গেছে। ভরে দিছে, আর সব ভরা ভাই। প্রমীলা দেবীর বাসা কোনটা ছিল? এই যে আপনার এই কমলা দিদির বাড়ি বার ভুবন ছিল আপনার এই যে এই পাশে। এই যে এখানেও একটা গর্ত দেখা যায়, এই যে দেখুন। হ্যাঁ, না, এটা ইদারিং 3 বছর ধরে করছি এখানে। এই যে দেখুন এখানে একটা গর্ত, মানে বোঝা যাচ্ছে যে ভিতরে একটা কক্ষ আছে। কক্ষ আছে, হ্যাঁ। হ্যাঁ, মানে এই যে উপরে যে এই পক্ষ দিয়ে এখানে 4 মিনিট সাইডটা থাকতো, বুঝছেন না? ও, তারপরে এই যে এই সিঁড়ি দেখেছো না, এই সিঁড়িতে নিচ দিয়ে রাস্তা আছে অন্য বিল্ডিং ও মানে নিচে যাওয়ারও রাস্তা আছে। হ্যাঁ আছে, বুঝতে পারছি। কনফার্ম পুরো মিস নাই। অনেক বিষাক্ত সাপ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। সাপ দেখছেন আপনারা? বেরোতে কখনো না, দেখছেন? অনেক মানুষ 2জন মানুষ মারা গেছে আমার ওই এলাকায়, আচ্ছা, অনেক আগে 98 বন্যাতে। হ্যাঁ, ওটা কেন মারা গেল কিভাবে? মানে কি জঙ্গল আনে রাখছিল বাদামের গাছ, হ্যাঁ। বাদামের গাছ আনে আপনার আন্ডার গেছে, এই ওখানে গুকু সাপ রয়েছে, হে জানে না গ্রাস। মানে এই জমিদার বাড়ির ভিতরে যে সাপগুলো এই যেখানে আমি দেখাই আপনাকে। আসে। সব জায়গায় পানি, এই পানি হুম হুম হুম। সব জায়গায় পানি গেছে, সব গোপন আস্তানা পানি চলে গেছে। হ্যাঁ। ওরা একটা 2টা জোড়া সাপ বাড়িয়ে আইছে, আসার পরে দংশন করছে। হ্যাঁ, এখানে বাদাম গাছ পাইছিল, একটু ছায়া পাইছিল, ওনে আইসা ওরা স্থান নিছিল। নেওয়ার পরে এখন জঙ্গল টান দেবো, বাদ টানবো, ওই সঙ্গে ওই সবল দিছে, তার নগদ এটা কতদিন আগেকার ঘটনা? এই তো 12-13 বছর আগে, 16 বছর তো বই হয়। আপনি দেখছিলেন সেই লোকটাকে? হ্যাঁ, আমি দেখছি। আর দ্বিতীয় যে সাপটা ছিল, যে সাপটা ধ্বংস করছিল, ওইটা মেরে লাইছি। আর একটা সাপ আছিল আমাদের আলোক দেওয়ার ভিতরে, বুঝছেন, হ্যাঁ। হাতা দিয়ে চলে গেলো। এই রাস্তা সমানে পানি ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে কি 3 আঙ্গুল পানি রাস্তার উপরে ছিল। এখন তো পাকা করছে, একটু বাড়ছে 4 আঙ্গুল। এর কারণে পানি আসে না আমার এলাকায় এখন। মানে এখনো সাপ টাপ এখনো আছে এখনো এই আছে। জমিদার বাড়ির ভিতরে আর কি? অনেক আছে ভাই, অনেক আছে। অনেক আছে। এমন সাপ আছে, দুধরাস আছে, গুক্ষুই আছে, গুক্ষুই আছে। মানে এদিক থেকেও রাস্তা ছিল? হ্যাঁ, 2 মিনিট দিয়ে আলো দিত, ও, মশালের আলো। আর যাওয়া যেত এদিক থেকে? হ্যাঁ, যাওয়া যেত। গিয়ে কোথায় বেরোতো রাস্তাটা? রাস্তাতে ওটার ভিতরে ঢুকতো। ও, ওই যে এখানে ঢুকতো? হ্যাঁ, ওখানে মানে ওটাও গোপন একটা পথ ছিল? হ্যাঁ, গোপন একটা তথ্য ছিল ওটা। তাহলে ভিউয়ার্স, এই রাস্তাগুলো করা হতো যে শত্রুরা আক্রমণ করত তাদের কাছ থেকে বাঁচার জন্য, মানে গোপনে বের হয়ে যাওয়ার জন্য এই রাস্তাগুলো করা হতো, যেটা আমি ধারণা করতে পারছি আর কি। তো মানে শত্রুরা আক্রমণ করলে হঠাৎ করে পালাবে কোথা থেকে, অবশ্যই। ওই রাস্তাগুলো এই জন্যই করতো আর কি। হ্যাঁ। এইটা কি ছিল? এটা এটা কি অন্দরমহল নাকি? হ্যাঁ, এটা অন্তর্মহল। অন্দর, ওখানে ওই যে বিতে যাবো, চলেন ওই বিতে যাই, আমি অনেক কিছু দেখাবো। চলেন। বাসা না না, প্রমিলা দেবী। কমলা দিদি, এই যে ম্যাডাম এখানে ছিল, এই যে নতুন ঘরটা না, হ্যাঁ, তার হ্যাঁ। 3 বাড়ির পিছিয়ে ছিল। ও, মানে ওইখানে এখন অন্য মানুষের বাসা হয়ে গেছে? হ্যাঁ, অন্য মানুষের বাসায়। আচ্ছা আচ্ছা, তাহলে এইখানেই যাই। ও। রাখছি, মানে কি ও, মানে এটা জেলখানা ছিল? জেলখানা ছিল। রাজা গো যদি ও। বিপদ করতো,
তারা কিছু যদি চাইতো দিত না, তাগুয়ায় নাই এখানে আটকে রাখতো। এখানে আটকে রাখতো। আর যদি শাস্তি প্রদান করতে হতো তাহলে ওই যে অন্ধকূপগুলোতে নিয়ে ফেলাই দিত। ফালাই দিত অথবা তাহলে এগুলো হচ্ছে জেলখানা হ্যাঁ, সেই জেলখানা। সময়কার। হ্যাঁ জি। এই কয়টা, একটা আর দুইটা? আরো আছে এর ভিতরে গোপন জেলখানাও আছে, মানে ও, কি মানে ওই যে- তালা দিতে তালা। ও আচ্ছা, ওই পাশে আরো জেলখানা, এই যে ভিতরে প্রবেশ করার কোনো উপায় নাই না, হ্যাঁ, তালা মারা এখন। তালা মারা আছে আমার। আচ্ছা, বুঝতে পারছি। নেই। আর এটা হচ্ছে নবরত্ন মঠ। হ্যাঁ, নবরত্ন মঠ, এর মধ্যে সব পূজা হতো। আচ্ছা আচ্ছা, এখন এটার উপরে উঠা যায় নাকি? হ্যাঁ, উঠা যায়। ও, লাগাই দিয়ে, এখানে পূজা কি সবসময় হয়? হ্যাঁ, প্রতি বছরে এটা পূজা হয়ে থাকে? পূজা হয়ে থাকে। চারটা ঘাট আছে এখানে। ও এই জমিদার বাড়ি, এই একটা ঘাট, এই একটা ঘাট, ওই একটা ঘাট, মানে কি ওটা হলো জোড়াঘাট। ওইটা জোড়াঘাট। জোড়াঘাট। ভিউয়ার্স, এটা হচ্ছে এই তেওতা জমিদার বাড়ির একটি পুকুর ঘাট। পানি তো খুব একটা পরিষ্কার না। না, পানি পরিষ্কার না, পানি কমে না তো। পানি কমে না, সবসময় একই থাকে। সব সময় একই থাকে, ও। পানি কমে না। ওই যে সামনে আবার কচুরি পানা, গোসল করছে বাচ্চারা। এটা মানে একটা ইয়া ছিল। হ্যাঁ, গুদাম যত খাদ্য মাদ্য থাকতো, পূজা বসে আরো কিছু না, আচ্ছা, আচ্ছা। এখানে এসে লক করতো সব। বুঝতে পারছি, মানে এখানে সব খাবারের জিনিস রাখা হতো, মানে স্টক করে। স্টক করে রাখা হতো। এবং ভিউয়ার্স দেখুন, এখানে কবি কাজী নজরুল ইসলাম এবং আশালতা সেনগুপ্ত প্রমীলা, ওনাদের স্মরণে এখানে এই ছবিগুলো তৈরি করা হয়েছে। আশালতা সেনের জন্ম হচ্ছে 1908 সাল এবং মৃত্যুবরণ করেন 1962 সালে। এবং কবি কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1976 সালে। তো ওনাদের স্মৃতিতেই এই ছবিগুলো এখানে তৈরি করা হয়েছে। এবং পাশেই একটি ঘাট আছে, এটা কি বলে? জোড়াঘাট। হ্যাঁ, জোড়াঘাট। জোড়াঘাট কেন? ও, ওই যে এটা একটা, ওটা একটা, হ্যাঁ, এটা হচ্ছে জোড়াঘাট। ব্যাঙ্গে সমান হয়ে গেছে, বুঝছো না? পরে আমরা ঠিক করছি। ও আচ্ছা আচ্ছা, তার মানে ঘাট হচ্ছে 1 2 3 চারটা দেখতে পারলাম আমি। সবগুলা জমিদার বাড়ির সেই সময় ব্যবহার করা হতো আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো ভিউয়ার্স, এই যে জমিদার বাড়ির একটি প্রাচীর দেখতে পাচ্ছি, কত মোটা দেখুন এই প্রাচীরটি, একেবারে অনেক মোটা এই প্রাচীরটি। এবং চারপাশের ভেঙে গেছে, শুধু এতটুকু টিকে আছে, যেটা দেখে বোঝা যায়। তার মানে পুরো জমিদার বাড়িটি প্রাচীর ঘেরা ছিল। ওই যে ওপাশেও কিছু ভগ্নাবশেষ দেখা যায়, আসুন দেখাই। এখানেও কিছু প্রাচীরের ভেঙে যাওয়া অংশ দেখতে পাচ্ছি, এই যে দেখুন। 1-1.5 বছর হয়েছে ভাঙছে এটা। আচ্ছা আচ্ছা, এটা কতদিন আগে ভাঙলো? এটা আপনার 1-1.5 বছর হয়েছে ভাঙছে। 1-1.5 বছর হলো। হ্যাঁ, এইভাবে করে হয়েছে। আচ্ছা আচ্ছা, তো অনেকগুলো প্রাচীর ছিল, মানে পুরো জায়গাটি প্রাচীর ঘেরা ছিল। এবং এটা ছিল শৌচাগার, এবং এপাশেও আরও অংশ ছিল। হ্যাঁ, এই এই কুয়াটা বুঝে নেই। ঘুরে ঘুরে নামান দিত। ও, মানে ঘুরে ঘুরে নামা যেত? হ্যাঁ, এটা সিঁড়ি ছিল নাকি? না, লোহারই কান্তা ছিল। পাত বসানো ছিল? হ্যাঁ, যেমন এনে একটা লাগাই না, ওই সাইডে। আপনি নামছিলেন কখনো? না, আমি 5-6 হাত নিচে গেছি। নিচে গেছিলেন? ঐতিহাসিক এই জমিদার বাড়িটি যেন আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। ইতিহাসে ঠাসা এই বাড়িটিকে টিকিয়ে রাখতে অতি দ্রুত এর রক্ষণাবেক্ষণ প্রয়োজন। জমিদার বাড়ির অতীত ইতিহাস সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন।